Hello, Vatso. Welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic, electric field, and this is the lecture number 17 in this chapter. I hope my all pyari bachcho should be okay. যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা এই তড়িৎক্ষেত্র অধ্যায়ে 17তম লেকচারে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আমরা আসছি, মানে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রথমে যে কোশ্চেনটা বলা আছে সেটা বলেছে যে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। এদের মধ্যে সংযোগকারী বা সংযোজী সরল রেখার ওপর কোন বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে? ভালো কথা, চলো আমরা শুরু করছি। তার আগে আমরা এখানে যে বিষয়টা বলছি সেটা ওখানে বলছে যে এখানে কি বলা আছে যে দুটি আধান, সলিউশন যদি আমরা করি, সলিউশন, ঠিক আছে, একটা আধান +20 ইউনিট এখানে, আর একটা আধান -30 ইউনিট এখানে। এ ও বি বিন্দুতে রয়েছে, যাদের মধ্যবর্তী দূরত্ব r is equals to 4 সেন্টিমিটার। একদমই তাই। বলছে এদের সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। দেখো কয়েকটা বিষয়, এটা ধনাত্মক আধান, এটা ঋণাত্মক আধান। যদি দুটি ধনাত্মক আধান আসতো, মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পরস্পর বিকর্ষণ করত, তাহলে আমরা যে বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য 0 হবে তাহলে সেটা কি এদের মাঝামাঝি কোনো একটা বিন্দুতে হতো। এবার কিন্তু সেটা নয়, তার মানে মাঝামাঝি কোনো বিন্দুতে হবে না, এইদিকে হবে বা এইদিকে হবে। হয় দুটো যদি ধনাত্মক হতো বা দুটি ঋণাত্মক হতো, তাহলে পরস্পরকে বিকর্ষণ করতো, সেক্ষেত্রে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা একটা ছিল। কিন্তু যেহেতু পরস্পর বিপরীত চিহ্নের, তাহলে এখানে কোথাও হবে না, এটা নিশ্চিত। হয় এইদিকে হবে না এইদিকে হবে। প্রশ্নটা হচ্ছে কোন দিকে হবে। ধনাত্মক আধান কী করে? ঠেলে, আর ঋণাত্মক আধান টানে। তার মানে এ বলরেখা নির্গত করে, এ বলরেখা গ্রহণ করে। এখান থেকে বলরেখা নির্গত হয় আর এখানে বলরেখা প্রবেশ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এ বলরেখা ঠেলছে, তাহলে এ একটা ফোর্স ক্রিয়াশীল করবে, যে ফোর্সটা কী হবে ওর দিকে, আর এ টানছে। তাহলে এমন একটা পয়েন্ট আমাদের চুজ করতে হবে যেখানে দুজনের জন্য মোট ফোর্স, লব্ধি ফোর্সটা কত হবে? 0 হবে। যেমন এই দিকে কোথাও 0 হওয়ার সম্ভাবনা নেই, কারণ দুজন একই দিকে, 0 হওয়ার সম্ভাবনা নেই। বরং এইদিকে কোনো পয়েন্ট চুজ করলে বলের মানটা আরও 0 না হয়ে, তড়িৎক্ষেত্র প্রাবল্য 0 না হয়ে আরও বাড়বে। এখানে হবে না, তাহলে এই দিকে হতে পারে। কীরকম ব্যাপারটা? সাপোজ আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম পি। পি থেকে এখানে একটা পয়েন্ট নিলাম পি, যে পি পয়েন্টটা এই এ বিন্দু থেকে এক্স দূরত্বে আছে। কীরকম ব্যাপারটা দাঁড়ালো? তাহলে ধনাত্মক আধান এদিকে একটা বলরেখা ক্রিয়াশীল করছে, ধনাত্মক আধানটা চাইছে এই পয়েন্টে তড়িৎক্ষেত্র প্রাবল্যকে এদিকে ঠেলতে, কিন্তু ঋণাত্মক আধান এই পয়েন্ট থেকে সেই তড়িৎক্ষেত্রকে টানছে। তাহলে আমরা আলটিমেটলি যদি বিষয়টা বলি, তাহলে আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। কীরকম? ধনাত্মক আধানের জন্য, মানে +20 কিউবের জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য হচ্ছে তোমার এদিকে, এটাকে সাপোজ আমরা বললাম E1। আর ঋণাত্মক আধানের জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য হচ্ছে তোমার, এটা E2 তোমার -30 ইউনিট আধানের জন্য, আর E2 হচ্ছে তোমার +20 আধানের জন্য।
তার মানে E2 যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সেটা এই আধানের জন্য, আর E1 এই আধানের জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এ পাশে থেকে ঠেলছে আর এ পাশে থেকে ঠেলছে আর এ দূরে থেকে টানছে। দুটো আধানের পরিমাণ যদি সমান হতো তাহলে আমরা বলতাম যে E2-র মানটা E1-এর থেকে বেশি হয়। যদি এটাও 20 ইউনিট, এটা পজিটিভ 20 ইউনিট, এটা নেগেটিভ 20 ইউনিট আসতো, তাহলে E2-র মানটা E1-এর থেকে বেশি আসতো। কিন্তু হ্যাঁ, যদি সমান হতো, কিন্তু সমান নয়, এর মানটা কি একটু কম, এর মানটা একটু বেশি, তাহলে কি এই টানের প্রভাবটা বেশি। এমনিতেই সমান আধান হলে এর প্রভাবটা বেশি আসতো, এবার এই মানটা বেশি হওয়ার জন্য এই মানটা বেশি হলো। ফলে আলটিমেটলি আমরা বললাম এখান থেকে একটা এক্স দূরত্বে পি পয়েন্টে এ যতটা বলে ঠেলবে ও দূরে থেকে তার থেকে বেশি বলে টানবে, আলটিমেটলি এর দ্বারা বিকর্ষণ বল আর এর দ্বারা আকর্ষণ বল মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে কি বলা আছে এখানে, যে এই দুটি আধানের জন্য মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। তাহলে আমরা বললাম এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা আছে যে E1 এবং E2-র জন্য মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করতে হবে শূন্য হবে। তাহলে E1টা কি এই দিকটা আর E2 কিন্তু বিপরীত দিকে, তাহলে পরস্পর বিপরীত দিকে হওয়ার জন্য তাদের মধ্যে লব্ধিটা কী হবে, বিপরীত দিকে হওয়ার জন্য E1 এবং E2 সমান 0 হবে। এটা বা আমরা কি বলতে পারি, E1 এখানে কত, E1-এর মান হচ্ছে তোমার, E1টা হচ্ছে তোমার 1/4πε0, কিউ কত 30/r², কত এখানে আর কত হবে, আর তোমার হচ্ছে গিয়ে 4 + x তারপর স্কোয়ার মাইনাস 1/, আচ্ছা একটা জিনিস এখানে এটা সিজিএস সিস্টেমে রয়েছে সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা যদি সিজিএসতে ম্যাথামেটিক্সটা করি তাহলে এই পার্টটাকে আমরা তুলে দেবো, ঠিক আছে, Q/r²। তাহলে আমরা কী লিখবো, সো 20/x² ইজ ইকুয়ালস টু 0। বা আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি যে 30/x+4 তারপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20/x²। তাহলে এটা কেটে গেল। এখান থেকে আমরা লিখতে পারি কত বলো তো, আমরা বলতে পারি x+4 তারপর স্কোয়ার বাই x² ইজ ইকুয়ালস, এটা এখানে গেল, আর 3/2। সো আমরা লিখতে পারি x+4 বাই x তারপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/2। সো 1 + 4/x ইজ ইকুয়ালস টু √3/2। সো 4/x ইজ ইকুয়ালস টু √3/2 - 1। সো আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে 4/x ইকুয়াল টু দিস, তাহলে x ইকুয়াল টু কী আসবে, সো x ইজ ইকুয়ালস টু 4/√3/2 - 1 এত সেমি। সেটা মান কত আসবে, সেটা মান যেটা আসবে সেটা একটু আমরা ক্যালকুলেশন করে বলছি, দাঁড়াও ক্যালকুলেটরটা কোথায় আছে, ক্যালকুলেটর যেটা আছে তোমার আচ্ছা সরি ক্যালকুলেটর পাওয়া যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে কত আসলো, তাহলে তোমাদের দাঁড়াচ্ছে এখানে এইটার মান কত, এটার মান √3/2 √3/2 - 1 যেটা আসলো সেটা তোমার হচ্ছে 4/0.2247। সো 4
ডিভাইডেড বাই আনসার ইজ ইকুয়ালস টু 17.79 সেমি। তাহলে ওরা কী চেয়েছে প্রশ্ন? ওরা চেয়েছে যে +20 ইউনিট ধনাত্মক আধান এবং -30 ইউনিট ঋণাত্মক আধান পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে এদের সংযোগকারী রেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 0। তাহলে আমরা বলতে পারি যে ঋণাত্মক আধানের বিপরীত দিকে ধনাত্মক আধান থেকে 17 সেন্টিমিটার দূরত্বে 17.79 দূরত্বে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। অথবা +20 আধান থেকে অক্ষের উপর অবস্থিত বাইরের দিকে 17.79 সেন্টিমিটার পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তাহলে আমরা এটা পেলাম একটা পার্ট। তো পরবর্তী যে কোশ্চেনটা আমরা করব, চলো সেটা আমরা স্টার্ট করি। সেটা হলো, তাহলে এখানে পরবর্তী যে কোশ্চেনটাই বলা আছে যে একটি আলফা কণার আধান 3.2 10⁻⁻19 কুলম এবং সেই আলফা কণাটি যদি 4000 নিউটন পার কুলম ক্ষেত্র প্রাবল্যের মধ্যে রাখা হয় বা থাকে, তাহলে সেই আলফা কণাটি কতটা বল অনুভব করবে। আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বলের মধ্যে যে সম্পর্ক সেটা F ইজ ইকুয়ালস টু কিউই। তাহলে এরা তড়িৎ বল চেয়েছে, ই দিয়ে দিয়েছে, আধান দিয়েছে, খুব সিম্পলভাবে অঙ্কটা হয়ে যাবে। চলো অঙ্কটা করি। সলিউশন এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আলফা কণার আধান the charge of alpha particle alpha is equals to +3.2 into 10⁻⁻19 কুলম। ক্ষেত্র প্রাবল্যের মান ই সমান কত না, ই সমান 4000 নিউটন পার কুলম। সুতরাং নির্ণেয় আলফা কণার উপর প্রযুক্ত বলের মান। আলফা কণার উপর প্রযুক্ত বলের মান কত হবে সেটা? F ইজ ইকুয়ালস টু আলফা কণার আধান কত? আলফা কণার আধান হচ্ছে তোমার কিউ অফ আলফা। সো কিউ আলফা ই কত দেওয়া আছে এখানে? 3.2 into 10⁻⁻19 কুলম ইন্টু 4000 এত জাস্ট নিউটন, কুলম বাই কুলম কেটে গেল। তাহলে আমরা বলতে পারি 3.2 into 4 into 10⁻⁻16 নিউটন। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? 4 দুগুণ 8, 3 4 12, 12.8 into 10⁻⁻16 এত কি নিউটন। তাহলে এই হচ্ছে কি তোমাদের আলফা কণার উপর ক্রিয়াশীল বলের মান। তো পরবর্তী ম্যাথমেটিক্স আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, তোমরা দেখো একটু কি আছে এখানে। যেটা বলা আছে যে পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিকে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো। প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? খুব সহজ একটা অঙ্ক, শুধুমাত্র ভাষা বলেছে, অনেক কিচ্ছু না। ওরা বলেছে যে দুটি সমান্তরাল পরিবাহী প্লেট, ধরে নাও এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এদের মাঝখানের দূরত্ব কত না, এদের মাঝখানের দূরত্ব 2 সেন্টিমিটার। এই প্লেটটিকে আমরা 1800 ভোল্টে আহিত করলাম, আর এই প্লেটটিকে আমরা কী করলাম? পৃথিবী পৃষ্ঠের সঙ্গে কানেকশন করে দিলাম। তাহলে এখানে পৃথিবী পৃষ্ঠ মানে কি? এই প্লেটটার বিভব এখন হয়ে যাবে 0, কারণ পৃথিবী পৃষ্ঠের ভোল্টেজ কত? 0, আর এই প্লেটের ভোল্টেজ কত? 1800 ভোল্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত, যেন 1800 - 0 দ্যাট মিনস 1800 ভোল্ট। আচ্ছা, 1800 ভোল্টকে যদি আমরা সিজিএস সিস্টেম দ্যাট মিনস ইএসইউ সিস্টেমে কনভার্ট করি, তাহলে আমরা বলি
যে যেহেতু 1 ভোল্ট সমান 1/300 স্টার ভোল্ট, তাহলে 1800 ভোল্ট সমান 6 স্টার ভোল্ট। ঠিক আছে, মানে 1800/300 দ্যাট মিনস 6 স্টার ভোল্ট। তাহলে 6 স্টার ভোল্ট কি দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য এবং তাদের মধ্যে সেপারেশন কত 2 সেন্টিমিটার। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রবাহ কত হবে? E is equals to V/D, দ্যাট মিনস 6/2 ইকুয়াল টু 3 স্টার ভোল্ট পার সেন্টিমিটার। চলো ম্যাথামেটিক্স আমরা করি। তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে সলিউশন যদি আমরা করি, সলিউশন দুটো প্লেট, এটা একটা প্লেট, ঠিক আছে, এটা একটা প্লেট। দুটি প্লেটের মধ্যে মাঝখানে সেপারেশন কত না, দুটি প্লেটের মধ্যে মাঝখানে সেপারেশনটা হচ্ছে তোমার D is equals to 2 সেন্টিমিটার। D is equal to 2 সেন্টিমিটার। তার মধ্যে এই প্লেটটিকে আমরা কি করলাম, কিছু পরিমাণ আধান দিলাম, যার জন্য সেই প্লেটের ভোল্টেজ বেড়ে গিয়ে হয়ে গেল কত, যেটা V1 is equals to 1800 ভোল্ট। এবং এই প্লেটটিকে আমরা কি করলাম, একটা তার দিয়ে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে কানেকশন করে দিলাম, যার জন্য এই প্লেটের ভোল্টেজ কত হবে, যে না V2 is equal to 0 ভোল্ট। তাহলে এই দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত হবে না, V is equals to V1 minus V2, দ্যাট মিনস 1800 minus 0, দ্যাট মিনস 1800 ভোল্ট। দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য, দূরত্ব কত না তোমার হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। তাহলে কী হবে, ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে কী হবে, তড়িৎ ক্ষেত্র যাবে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ ক্ষেত্র যাবে। সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, ওরা এটাই চেয়েছে। তাহলে আমরা এখানে কী পেলাম, যে দুটি প্লেটের মধ্যে বিভব পার্থক্য V is equal to 1800 ভোল্ট, বা আমরা বলতে পারি 1800 ইন্টু 1/300 স্টার ভোল্ট সিজিএস সিস্টেমে বা ইএসইউ সিস্টেমে। তাহলে আমরা বলতে পারি 6 স্টার ভোল্ট, 6 স্টার ভোল্ট। প্রশ্ন হতে পারে কেন স্যার এটা, কারণ আমরা জানি যেহেতু 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 স্টার ভোল্ট, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে সুতরাং নির্ণেয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সুতরাং নির্ণেয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা প্লেট দুটির মধ্যে ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, যে না E is equals to V/D। এখানে V কত না, এখানে V হচ্ছে তোমার 1800, D কত, সরি ভুল বললাম, V এর মান কত, এখানে V এর মান সিজিএস সিস্টেমে 6, D এর মান কত 2, তার মানে তোমার 3 স্টার ভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমরা এটাকে এসআই সিস্টেমও করতে পারতাম, কোনো ব্যাপার না, এটা ভোল্ট ছিল, এটাকে জাস্ট মিটারে কনভার্ট করে আমরা বলবো নিউটন পার গিয়ে ভোল্ট পার মিটার আসতো, যা আসতো সেটাই অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এইভাবে ম্যাথামেটিক্সগুলো করবে। চলো আমরা পরবর্তী ম্যাথামেটিক্স যেটা করবো সেটা হচ্ছে কি, তোমার পরবর্তী যে কোশ্চেনটা বলা আছে অত্যন্ত সহজ কোশ্চেন, এরা তোমরা নিজেরাই পারবে। প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে রেখে তারপরে তোমরা নিজেরা ট্রাই করবে। তো আশা করি তোমরা প্রত্যেকে পেরে যাবে। তো কোশ্চেনটা কী বলেছে চলো একটু দেখা যাক। এখানে বলেছে বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল F। এই আধান দুটিকে বায়ু সমদূরত্বে কাচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? কিছুই না, এটা যেটা অত্যন্ত সহজ কোশ্চেন। সলিউশন বা সমাধান, দুটি আধান ধরনের, এখানে একটা আধান রয়েছে Q1, এখানে একটা আধান রয়েছে Q2। এখানে আমরা বায়ু মাধ্যম নিলাম, এটা এইদিকে বায়ু মাধ্যম, প্রথমে যে স্টেপ এটাকে নাকি বায়ু মাধ্যম রাখলাম, বায়ু মাধ্যম। আচ্ছা, বায়ু মাধ্যম মানে কি, এখানে কে এর মান 1। এখানে আমরা কি নেব, কাচ মাধ্যম, কাচ মাধ্যম, যেখানে কে এর মান কত 8, কে এর মান 8। এই আধান দুটি কি আমরা সমদূরত্বে রাখলাম, কাকে না Q1 এবং Q2 কে, কিন্তু এখানে কি মাধ্যম রাখা আছে, এখানে কাচ মাধ্যম আর ওখানে বায়ু মাধ্যম। এদের দূরত্ব আর, এদের দূরত্ব আর। এখানে বায়ু মাধ্যম হওয়ার জন্য কে এর মান 1,
এখানে অন্য কোনো মাধ্যম হওয়ার জন্য কে এর মান 8। তাহলে এবং এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটা কত এফ, আর এদের মধ্যে ক্রিয়াশীল বল সেটাকে আমরা বললাম সাপোজ এফ প্রাইম। তাহলে এফ প্রাইমের মান কত? তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল বা কুলম্বের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে দুটি আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়ালস টু কী হবে ইন এসআই সিস্টেম 1/4πε0 ইন্টু 1/1 ফর কে 1/k Q1 Q2/r²। এখানে কে এর মান 1 হওয়ার জন্য আমরা বলতে পারি যে 1/4πε0 Q1 Q2/r²। কেননা এখানে কে ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 1। এবার এখানে ক্ষেত্রে কী হবে, এখানে দূরত্ব চেঞ্জ করা হয়নি, আধানের মান চেঞ্জ করা হয়নি, কিছুই চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র এখানে মাধ্যমটা চেঞ্জ করা হলো। মাধ্যম চেঞ্জ করলে কী হবে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা বললাম এ প্রাইম। এ প্রাইম কত না 1/4πε0 তো থাকবেই, 1 এখানে কে থাকবে ইন্টু Q1 Q2/r²। এখানে কিন্তু কে নট ইজ ইকুয়ালস টু 1, এক কিন্তু নয়, বরং একের থেকে বেশি। তাহলে এখানে ফোর্স কী হবে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে 1/k ইন্টু 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা দেখো তো এফ সমান কত দিস, তাহলে এটা মানে কি এফ। তাহলে আমরা বলতে পারি যে এখানকার পরিবর্তিত ফোর্স হবে কত F/k, এবং এখানে কের মান কত, এখানে কের মান এক্স্যাক্টলি 8, দ্যাট মিনস কত F/8। তাহলে বায়ুর পরিবর্তে কাচ মাধ্যম ব্যবহার করলে সেই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান 8 গুণ কমে যাবে। বোঝা গেল? এগুলো অত্যন্ত সহজ অঙ্ক, তোমরা প্রত্যেকেই পেরে যাবে। বুঝতে পারলে পারছ? আশা করি বুঝতে পারছো। তো বিশেষ কিছু না, এগুলো একদম ফিজিক্স অত্যন্ত সহজ বিষয়, তোমরা খুব কঠিনভাবে নিও না, কঠিনভাবে নেওয়ার মতো কিছু নেই। বুঝতে পারলে? তোমাদের যা প্রবলেম হবে তোমরা আমাকে বলবে, আমি সেগুলোকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। এখানে ভয় পাওয়ারও কিছু নেই, ফিজিক্স কিছুই না। আসলে আমাদের মাইন্ডের মধ্যে ঢুকেই থাকে যে ফিজিক্স একটা অত্যন্ত কঠিন সাবজেক্ট, ফিজিক্স একটা অত্যন্ত বোরিং সাবজেক্ট, এটা আমরা বুঝতে পারি না। এটা আমাদের প্রথম থেকে ঢোকানো হয়, যখন ক্লাস 11-এ ওঠে তখন থেকে ঢোকানো হয় যে ফিজিক্স আমাদের দ্বারা সম্ভব হবে না, ফিজিক্স সত্যি কঠিন। কঠিন কি, তুমি না পড়লে কঠিন হবেই। তুমি যদি বাংলা পড়ো, ইতিহাস পড়ো, জীবনবিজ্ঞান পড়ো, ইংলিশ পড়ো, যাই পড়ো না কেন, তুমি পড়লে তোমার কাছে সহজ লাগবে। তুমি যদি না পড়ো তা সেটাও কঠিন মনে হবে। তো ফিজিক্স কখনো কঠিন হয় না, ফিজিক্সকে আমরা কঠিন বানাই। মানে এটা আমাদের বলতে গেলে একটা জেনেটিক্যালি একটা ডিজিজ, মানে আমাদের একটা বংশগত, বলতে গেলে একটা বংশগত আমাদের একটা রোগ, যে ধারাবাহিকভাবে এসেছে ফিজিক্স কঠিন। ফিজিক্স কখনো কঠিন হয় না, আমরা কঠিন বানাই। তো চলো পরবর্তী ম্যাথামেটিক্স আমরা দেখব। পরবর্তী ম্যাথামেটিক্স যেটা বলেছে, এবার যে কোশ্চেনটা বলা আছে এটা অত্যন্ত সহজ কোশ্চেন। বলেছে 40 ESU এবং -35 ESU আধান পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে থেকে পরস্পরের উপর 4 ডাইন বল ক্রিয়াশীল প্রয়োগ করে। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? মানে ওরা খুব সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, একটা আধান +40 ESU, একটা আধান -35 ESU, এরা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে অন্য কোনো একটা মাধ্যমে। এটা সিজিএস সিস্টেমে রয়েছে, এটা বুঝতে পারছি কারণ এককগুলো থেকে। এবং তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল কত 4 ডাইন। এখানে যে মাধ্যমটা আছে, সাপোজ এটাকে আমরা বললাম কোনো একটা মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কে, কের মানটা ওরা চেয়েছে। চলো ম্যাথামেটিক্সটা করি, অত্যন্ত সহজ কোশ্চেন। সলিউশন, এখানে কি হবে, এখানে দেওয়া আছে একটা আধান হচ্ছে তোমার Q1, একটি আধান Q1 ইকুয়ালস টু কত 40 ESU। অপরটির আধান Q2 ইজ ইকুয়াল টু -35 ESU। তাদের মধ্যে ক্রিয়াশীল বল, কত না F ইজ ইকুয়ালস টু 4 ডাইন। তাদের মধ্যে দূরত্ব
না আর ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে আমরা কি জানি না, এফ ইজ ইকুয়ালস টু 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ইন সিজিএস সিস্টেম। এসআই থাকলে 1/4πε0 আসতো, কিন্তু এসআই না হওয়ার জন্য আমরা লিখলাম না। বাজারে কে সমান কি লিখব, আমরা লিখতে পারি Q1 Q2 বাই এফ আর স্কোয়ার। চলো এগুলো মান বসালে আমরা কি পাবো, যে কে ইজ ইকুয়ালস টু Q1 মানে 40, Q2 মানে 35, আর এফ মানে তোমার 4, আর আর স্কোয়ার মানে 10 ইন্টু 10। তাহলে একটা 10 আর এটা কেটে দিলাম, তাহলে 4 কেটে গেল, তাহলে 35/10, সো 3.5। দিস ইজ দ্য আনসার অফ দ্য ম্যাথামেটিক্স। তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারতো, স্যার এখানে চার্জের চিহ্ন মাইনাস লিখলেন কিন্তু ম্যাথামেটিক্স করার সময় মাইনাস বসালেন না কেন? একটা কথা পরিষ্কার শুনে নাও, যখন কোনো তড়িৎ ক্ষেত্রের মান হিসাব করবে, এক কথা আমরা মান বের করছি, মান হিসাব করার সময় কোনো চার্জের চিহ্ন বসাবো না। কিন্তু যদি এটা তড়িৎ বিভব আসতো, যদি এটা পরবর্তী অধ্যায়ের বিষয়, তড়িৎ বিভবের ক্ষেত্রে মান তো আমরা লিখবো উইথ সাইন লিখতে হবে। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কেন লিখবো না, তার কারণ তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি যার মান আছে এবং যার অভিমুখ আছে। এখানে মান বলতে আধানের মান বোঝানো হয়, চিহ্নটা অভিমুখকে নির্দেশ করে। তো অভিমুখ তো এখানে চাইনি, যদি অভিমুখ চাইতো তাহলে সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আজকের আমাদের কোশ্চেন। আমরা পরবর্তী 18তম লেকচারে এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা একটা টপিক গাউস বা গাউস থিওরি, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো। ওখানে অনেকগুলো পার্ট রয়েছে, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বোর্ড এক্সাম থেকে শুরু করে যে কোনো লেভেলে প্রচুর প্রশ্ন ওখান থেকে থাকে। তাই আমরা ওটাকে স্টেপ বাই স্টেপ ধরে ছোটো ছোটো করে সমস্তটা কিছু আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা লেকচারে জানার চেষ্টা করো। তোমরা পরবর্তী লেকচারগুলো দেখতে থাকো, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।